হাই বন্ধুরা, আমি আজিজুল ইসলাম। আজ চলে এসেছি তোমাদের একটা নতুন টপিক নিয়ে। টপিকটা কি? এতক্ষণে তোমরা হয়তো জেনে গেছো যে অ্যাটমিক স্ট্রাকচার। জেনারেল সায়েন্স যেসব এক্সামগুলোতে আছে, অর্থাৎ WBCS, SSC, CGL, আপার প্রাইমারি, NTPC, CHSL, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই এক্সামগুলোতে জেনারেল সায়েন্স একটা অন্যতম পার্ট। আর সেই জেনারেল সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি অন্যতম চ্যাপ্টার হলো অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে কেমিস্ট্রির একটা মেজর পার্টের কোশ্চেন আসে এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে। তো আমরা আজকে শুরু করবো অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এই কেমিস্ট্রি নিয়ে আমি প্রায় 6 বছর আছি, 6 বছর এই ফিল্ডে আছি। সো আই এম হ্যাপি টু গেট দ্য চান্স টু টিচ ইউ দিস লেসন অফ কেমিস্ট্রি। তো আর বেশি বড় না করে আমি ক্লাসটা শুরু করছি। দেখো, পরমাণুর গঠন WBCS, SSC, CGL, RRB, NTPC, আপার প্রাইমারি। আর এই ক্লাসটা অ্যাকচুয়ালি এইসব এক্সামগুলোতে কোশ্চেন হয় দেখবে 10th স্ট্যান্ডার্ড, কিন্তু কিছু কিছু এক্সাম যেমন WBCS, CGL এইগুলোতে কোশ্চেন আসে 12th স্ট্যান্ডার্ডে। তো সেই জন্যে তোমরা এই জন্য এই চ্যাপ্টারটা ফলো করবে। মাইতি তিওয়ারি রায়ের একটা বই আছে 12-এর, MTR মাইতি তিওয়ারি রায়, ওই বইটা ফলো করতে পারো, বা মাধ্যমিকের বইটাও ফলো করতে পারো। যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তারা কিন্তু মাধ্যমিকের একটু উপরের লেভেল, অর্থাৎ 11-12টা ফলো করতে পারো, বা মাধ্যমিকও ফলো করতে পারো। তো যাক, আমি সব বই ফলো করার থেকে আমি ক্লাসটা বলছি। ক্লাসটা আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে। আর আমি একটা তোমাদের অ্যাসিওর করতে পারি যে এই ক্লাসটা পুরোটা করার পরে তোমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। তো যাক, দেখো অ্যাটমিক স্ট্রাকচার। তো এই অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণু কি? এই পরমাণুটা কি আসলে? পরমাণুর কনসেপ্ট সেই প্রাচীনকাল থেকেই কেউ না কেউ দিয়ে আসছে। প্রথম কনসেপ্ট দিয়েছিল কনাদ। কত সালে? আনুমানিক 400 BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব। BC মানে খ্রিস্টপূর্ব, বিফোর ক্রাইস্ট। কণার ধারণা দিয়েছিল যে পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। এই আনুমানিক কেন বলছি? কারণ তখন তো এখনকারের মতো অতটা সাল ডেট নিয়ে অতটা মানুষ সিনসিয়ার ছিল না। সেই জন্য কণাদের পরে ধারণা দিয়েছিল, এখানটায় লিখছে, ডাল্টন। এই ডাল্টন যে ধারণা দিয়েছিল সেটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টন কি ধারণা দিয়েছিল? ডাল্টন বলেছিল যে পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যাকে ভাঙলে আর অন্য কোনো কণা পাওয়া যায় না। অর্থাৎ মৌলের সব থেকে শেষতম কণা হলো পরমাণু। মৌলকে ভেঙে ফেলার পরে শেষ যে কণাটা পড়ে থাকবে সেটাই হলো পরমাণু, অ্যাটম। কিন্তু পরে প্রমাণ হয়েছে যে মৌলের শেষ কণা পরমাণু না, মৌলকে ভেঙে ইলেকট্রন, পরমাণুর মধ্যেও আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, পজিট্রন এইসব পাওয়া যায়। কিন্তু ডাল্টনের পরমাণু বা মডিফাই হয়েছে, কিন্তু ফেলে দেওয়া হয়নি। খুব ইম্পর্টেন্ট কোট আনকোট লাইনটা লিখে রাখবে যে ডাল্টনের পরমাণুবাদকে মডিফাই করা হয়েছে, কিন্তু সেটাকে ফেলে দেওয়া যায়নি বা নস্যাৎ করে দেওয়া যায়নি। এটা হলো কেমিস্ট্রির একটা অন্যতম জিনিস, কেমিস্ট্রির একটা অন্যতম পার্ট বিষয়, যে যত জিনিস আবিষ্কার হয়েছে সেগুলো মডিফাই করা হয়েছে, কিন্তু সেইগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়নি, অর্থাৎ ফেলে দেওয়া হয়নি। আচ্ছা, একবার আমি দেখি ভিডিওটা ঠিক চলছে কি চলেনি। তাহলে এই হলো পরমাণু।
এখান থেকে তোমাদের কোশ্চেন কি আসবে, এখন যেটা করালাম যে ডাল্টনের পরমাণুবাদ কি বলে নিচে অপশান দেবে, দিয়ে তোমরা অপশানে বিভিন্ন অপশান দেবে, তার মধ্যে একটা অপশান থাকবে যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু। তো এই পরমাণু এর গঠনগত দিক থেকে কি আছে দেখো, পরমাণুর দুটো পার্ট। একটা কি পার্ট, একটা হলো নিউক্লিয়ার পার্ট, নিউক্লিয়ার পার্ট, আর একটা কি এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বা নিউক্লিয়াস বহির্ভূত পার্ট। নিউক্লিয়াস বহির্ভূত পার্ট এটা ঠিক কিরকম, একটু দুটো জিনিসকে আমি তোমাদের সামনে একটু প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করছি। দেখো তোমরা ঠিক দেখো, বাতাবি লেবু দেখেছো, বাতাবি লেবুর বাইরে একটা খোসা থাকে, আর তার ভিতরে যেটা আমরা খাই লেবুটা, সেই যে লেবুটা আমরা খাই অর্থাৎ প্রথম পার্টটা, সেটা হলো নিউক্লিয়ার পার্ট। খোসার পরে মানে খোসা থেকে মনে করো আরো দু তিনটে লেয়ার আছে, খোসার পরে আরো দু তিনটে লেয়ার আছে মনে করো, সেইটা হলো নিউক্লিয়াস বহির্ভূত পার্ট। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিচ্ছি। বেদানা খেয়েছো, বেদানা, সেই বেদানাতে দেখবে খোসাটা আছে, খোসার ভেতরে যে দানা দানা যেগুলো থাকে, মানে যে দানাগুলো আমরা খাই, লাল দানাগুলো যেগুলো খাই, ঠিক নিউক্লিয়াসটা ঠিক সেই রকম, নিউক্লিয়ার পার্টটা ঠিক সেই রকম, অনেকগুলো দানা 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 যুক্ত হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করেছে, আর সেটাই হলো নিউক্লিয়াস, নিউক্লিয়ার পার্ট। আর খোসার বাইরের অংশটা সেটা হলো নিউক্লিয়াস বহির্ভূত পার্ট। তাহলে এইটা হলো নিউক্লিয়াসের মানে পরমাণুর গঠনগত দিক থেকে, পরমাণুর গঠনগত দিক। অ্যাকচুয়ালি গঠনগত কথাটা আমি এটা ঠিক অফিসিয়াল কথা না, তোমাদের বোঝার জন্য বললাম। এবারে নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত, নিউক্লিয়াসের ভেতরে কি কি কণা আছে, তার উপরে ভিত্তি করে নিউক্লিয়াসকে আবার পরমাণু, পরমাণুর ভেতরে কি কি কণা আছে, পরমাণু কি কি কণা নিয়ে গঠিত, সেই নিয়ে পরমাণুকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কণার ভিত্তিতে কি কি কণা আছে, সেগুলো কি স্থায়ী কণা, দুইয়ে কি আছে অস্থায়ী কণা, তিনে কি আছে, আচ্ছা বড় বড় লিখতে হবে না, সংমিশ্রণ। একটা কথা বলে রাখি, এই অস্থায়ী কণা আর এই সংমিশ্রণ এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই বলা যায়, কারণ এই অস্থায়ী কণা আর সংমিশ্রণ থেকে কোশ্চেন তেমন আসে না। তোমাদের যারা ডাব্লিউবিসিএস দেবে, সিজিএল আর এনটিপিসি আপার প্রাইমারি, এইগুলোতে এই দুটো পার্ট থেকে অর্থাৎ এই সংমিশ্রণ আর অস্থায়ী কণা থেকে তেমন কিন্তু কোশ্চেন আসে না। আর এই তোমরা যদি এইগুলো পড়তে যাও, এগুলো জানা হবে কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস পাওয়া হবে না, কারণ আলটিমেটলি তো আমাদের টার্গেট হলো ডাব্লিউবিসিএস আমাদের এক্সামগুলো। কাজে এই দুটো কণা নিয়ে ডিসকাস করার দরকার নেই। তাহলে ইম্পর্টেন্ট কি, স্থায়ী কণা। স্থায়ী কণার মধ্যে কে কে আছে, ইলেকট্রন, দুই আছে প্রোটন, তিনে আছে নিউট্রন। এই তিনটে নিয়ে আমরা ডিপ ডিসকাস করব, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণার মধ্যে কে কে আছে, মেসন, পজিট্রন, নিউট্রিনো, আর এই সংমিশ্রণের মধ্যে কে আছে, ডয়টেরন। বাংলায় লিখছি, তোমরা ইংলিশ সমস্যা হবে তোমাদের। ডয়টেরন আছে, আর আলফা কণা আছে। আবার বলে রাখি, এই সংমিশ্রণ আর অস্থায়ী কণার সংমিশ্রণ এই পার্টটা থেকে তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসে না।
কোশ্চেন আসবে এই স্থায়ী কণা অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন, সুতরাং আমরা এটা নিয়ে ডিসকাস করব, কারণ এইগুলো করতে গেলে তোমাদের ডাব্লিউবিসিএস পাওয়া হবে না। মুছে দিচ্ছি স্লাইডটা, যা বলছি তোমরা লিখে নাও, কোনো বই পড়া লাগবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি এই ফিল্ডে 6 বছর আছি, আশা করি তোমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিতে পারবো। এবার আমরা আসছি ইলেকট্রন। এই ইলেকট্রনটা কি? তাহলে ইলেকট্রন থেকে আমরা পড়ব ইলেকট্রনের আবিষ্কার। এই ইলেকট্রনের আবিষ্কার কে করেছিল আর কিভাবে করেছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরমাণু গঠন থেকে একটা কোশ্চেন এলে কোশ্চেনটা এখান থেকেই আসবে যে ইলেকট্রনের আবিষ্কার কে করেছিল, কবে করেছিল, কিভাবে করেছিল। দেখো 1897 নাগাদ জে জে টমসন আবিষ্কার করেছিল। কিভাবে করেছিল? একটা এক্সপেরিমেন্ট করেছিল। সেই এক্সপেরিমেন্টটা কি দেখো, 1878 নাগাদ উইলিয়াম ক্রুকস একটা এক্সপেরিমেন্ট করেছিল। এক্সপেরিমেন্টটা কি ছিল? একটা বদ্ধ কাঁচের নল নিয়েছিল, দেখতে পেয়েছো? বদ্ধ একটা কাঁচের নল নিলাম, তার দু প্রান্তে দুটো তড়িৎদ্বার রেখেছিল। এই তড়িৎদ্বারগুলো কি? একটা ক্যাথোড আর একটা অ্যানোড। এটা ক্যাথোড আর এটা হলো অ্যানোড তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারের মধ্য দিয়ে ডাইরেক্ট কারেন্ট পাস করিয়েছিল। ডাইরেক্ট কারেন্ট পাস করিয়েছিল, কারেন্ট। তো এই ডাইরেক্ট কারেন্ট পাস করার পরে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের অদৃশ্য রশ্মি সরল রেখায় গমন করেছিল। এক ধরনের অদৃশ্য রশ্মি সরল রেখায় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গমন করেছিল। এই অদৃশ্য রশ্মিগুলো, এই অদৃশ্য রশ্মিগুলোর নাম কি? ক্যাথোড রে, ক্যাথোড রশ্মি। আচ্ছা, এই রশ্মিগুলোর ক্যাথোড রশ্মি নাম কেন দিয়েছিল? কারণ এরা ক্যাথোড থেকে উৎপত্তি হয়েছিল বলে এইগুলোর নাম দিয়েছিল ক্যাথোড রশ্মি। আর কি দেখো, এই টিউবটা, এই কাঁচের বদ্ধ নলটা, এটা কিন্তু খুব নিম্ন চাপে রাখা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্ন চাপে নাকি উচ্চ চাপে? তাহলে এখন পর্যন্ত কি হলো? এটা একটা কাঁচের বদ্ধ নল, দু প্রান্তে দুটো ক্যাথোড আর অ্যানোড লাগানো আছে। এখানে ক্যাথোড, এখানে অ্যানোড। ডাইরেক্ট কারেন্ট পাস করা হলো। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক অদৃশ্য রশ্মি সরলরেখায় গমন করেছিল। এই রশ্মিগুলোর নাম দেওয়া হলো ক্যাথোড রশ্মি। উইলিয়াম ক্রুকস এই পর্যন্ত এক্সপেরিমেন্টটা করেছিল। তারপরে জে জে টমসন এই রশ্মিগুলোর প্রকৃতি বা নেচার নিয়ে এক্সপেরিমেন্ট করে। টমসন 87 নাগাদ এই রশ্মিগুলোর, এই সরলরেখায় যে রশ্মিগুলো যাচ্ছিল, এই রশ্মিগুলোকে এক্সপেরিমেন্ট করে দেখায় যে এই রশ্মিগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ কণার স্রোত। এই রশ্মিগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ কণার স্রোত। এবং তখনই 1897-এ এই ক্যাথোড রশ্মিগুলোর টমসন নাম দেয় নেগেট্রন, এবং স্টোনি সেই নেগেট্রনগুলোর নাম দেয় ইলেকট্রন। এই ক্যাথোড রশ্মিগুলোর টমসন নাম দেয় নেগেট্রন। আর স্টোনি নামে একজন বিজ্ঞানী, STONI, নাম দিয়েছিল ইলেকট্রন। দ্যাটস অল অ্যাবাউট ইলেকট্রন আবিষ্কার। তাহলে যদি কোশ্চেন আসে যে ইলেকট্রন কে কবে আবিষ্কার করেছিল
1897 সালে যে টমসন আবিষ্কার করেছিল ইলেকট্রন, কারণ অ্যাকচুয়ালি ক্যাথোড রশ্মিগুলো যে নেগেটিভ কণার স্রোত সেটা তো টমসনই বলেছিল। আর কি কোশ্চেন আসবে এই আবিষ্কার থেকে, যে ইলেকট্রন আবিষ্কার করার জন্য কোন এক্সপেরিমেন্ট করা হয়েছিল? ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। তাহলে ইলেকট্রনের আবিষ্কার এই পর্যন্ত হলো। ঠিক এই এক্সপেরিমেন্টটা থেকেই প্রোটনের আবিষ্কার হবে। প্রোটনের আবিষ্কারটা আর বলবো না। এবার ইলেকট্রন থেকে যে কোশ্চেনগুলো আসে, আবিষ্কারটা তো বললাম, ইলেকট্রন থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো এখন আমি তোমাদের বলবো। কোশ্চেন আসবে ইলেকট্রনের ভর কত, মাস। ইলেকট্রনের মাস হলো 9.11 into 10 to the power minus 28 গ্রাম। এটা কোন ইউনিট? সিজিএস ইউনিট। আর একটা কি 9.11 into 10 to the power minus 31 কেজি ইন এসআই ইউনিট। এই কোশ্চেনগুলো আসবে। তাহলে এখান থেকে দেখো আরো একটা কোশ্চেন ইনডাইরেক্টলি ভাবে বেরিয়ে গেল, যে ভরের সিজিএস ইউনিট কি? গ্রাম। ভরের এসআই ইউনিট কি? কেজি। এবার আসবে ইলেকট্রনের চার্জ কত। চার্জ বা আধান, দুটোই লিখলাম কারণ তোমরা দুটো মিডিয়ামের ছেলেরাই ক্লাসটা করো। ইলেকট্রনের আধান হলো 4.8 into 10 to the power minus 10। ইউনিট কি? ইএসইউ। এইটা কোন ইউনিট? এটা হলো সিজিএস ইউনিট। আর একটা কি আছে 1.6 into 10 to the power minus 19 কুলম। এটা কোন ইউনিট? এসআই ইউনিট। এখান থেকে ইনডাইরেক্টলি আরেকটা কোশ্চেন বেরিয়ে গেল, দেখো যে আধানের সিজিএস ইউনিট কি? ইএসইউ। আধানের এসআই ইউনিট কি? কুলম। কোশ্চেন আসবে ইলেকট্রনের আধান কত? 4.8 into 10 to the power minus 10, 1.6 into 10 to the power minus 19। কিন্তু এখানে পরীক্ষার সময় একটা গুগলি রাউন্ডের কোশ্চেন আসবে। গুগলি রাউন্ড কি জানো? এই যে আধানগুলো, এই আধানগুলোর আগে একটা নেগেটিভ সাইন দিতে হবে। এই আধানগুলোর আগে একটা নেগেটিভ সাইন দিতে হবে। কেন? পরীক্ষার সময় কোশ্চেনটা কিভাবে তোমাদের ঠকাবে দেখো। কোশ্চেন ঠকাবে দেখো, দেয়া থাকবে ইলেকট্রনের আধান কত, 4.8 into 10 to the power minus 10। এটা দেওয়া থাকবে, এক জায়গায় মাইনাস দেওয়া থাকবে পাশে, আর এক জায়গায় প্লাস দেওয়া থাকবে। তোমরা কনফিউশনে পড়ে যাবে যে আমরা কোন আনসারটা করব। যখন ইলেকট্রনের আধান বলবে তখন পাশে মাইনাস থাকবে। এই মাইনাসগুলো যদি না লেখো তাহলে ইলেকট্রনের আধান ভুল হয়ে গেল। সেই লেখাটা দেখা যাচ্ছে তো নাকি? আমি একবার দেখে নিই ধরো ক্যামেরাতে। ঠিক আছে, দেখা যাচ্ছে। এই হলো ইলেকট্রন। আর ভর নিয়ে আর একটা কথা বলবো আমি এখানে, যে ইলেকট্রনের ভর একটা প্রোটনের 1836 গুণ কম। অর্থাৎ একটা প্রোটনের যা ভর, একটা ইলেকট্রনের ভর তার থেকে 1836 গুণ কম। আমি আজ যদি আরো একটু সিম্পলিফাই করে দিই তাহলে হবে, দেখো 1836টা ইলেকট্রনের যা ভর একটা প্রোটনের তাই ভর, 1837টা ইলেকট্রনের যা ভর একটা নিউট্রনের তাই ভর। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 1836টা ইলেকট্রনের যা ভর একটা প্রোটনের সেই ভর, 1837টা ইলেকট্রনের যা ভর একটা নিউট্রনের সেই ভর। ইলেকট্রন থেকে অল অ্যাবাউট ইলেকট্রন হয়ে গেল। এবার আমরা আসবো প্রোটন। প্রোটনের আবার আমরা আসবো আবিষ্কার কে করেছিল, কিভাবে করেছিল। প্রোটনের আবিষ্কার করেছিল রাদারফোর্ড। কত সালে?
1919 বা অনেক বইতে এই সালটা লেখা থাকে 1920। কিভাবে করেছিল? এই ক্যাথোডটা এক্সপেরিমেন্ট করার সময়ই করেছিল। কিভাবে করেছিল দেখো, অ্যাকচুয়ালি এটা তোমাদের সিলেবাসে আসবে না, তোমাদের পরীক্ষাতেও আসবে না। ইলেকট্রনের আবিষ্কার আর প্রোটনের আবিষ্কারের যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা তোমাদের এক্সামে আসবে না, তোমরা জাস্ট এখান থেকে একটু জেনে রাখতে পারো। তবে আমি একটু বলে দিই। আচ্ছা, আমি একটু জল খেয়ে আসছি। ওকে, এই প্রোটনের আবিষ্কারটা কিভাবে করেছিল দেখো, ওই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মিগুলো যাচ্ছিল, সেই রশ্মিগুলো এখানে গ্যাসের সঙ্গে ধাক্কা খায়। তো এই গ্যাসের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে গ্যাসের পরমাণুতে উপস্থিত ইলেকট্রনগুলোকে সরিয়ে দেয়। তার ফলে ইলেকট্রনগুলো যখন সরে যাচ্ছে, অর্থাৎ কোনো নেগেটিভ আধান আর থাকছে না, তখন সেই গ্যাসীয় পরমাণুগুলো পজিটিভ চার্জের মতো বিহেভ করছে। কারণ পরমাণুতে তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দুটোই থাকবে, সেখানে ইলেকট্রনগুলোকে বের করে দিচ্ছে। তার ফলে নেগেটিভ চার্জটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে শুধু প্রোটনগুলো, অর্থাৎ পজিটিভ চার্জগুলো। তখন এই পজিটিভ চার্জের যে স্রোত, এই পজিটিভ চার্জের স্রোতগুলো ঠিক উল্টো দিকে ক্যাথোডের দিকে এসেছিল, এই দিকে ক্যাথোড রশ্মির দিকে। এই রশ্মিগুলোকে পরে এক্সপেরিমেন্ট করে দেখানো যায় যে এটা পজিটিভ কণার স্রোত, এবং সেইগুলোই পরে রাদারফোর্ড নামকরণ করে প্রোটন। তাহলে এই হলো প্রোটনের আবিষ্কার। অ্যাকচুয়ালি আবিষ্কার বা এক্সপেরিমেন্টের যে গুলো বললাম, সেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে না, তাই এটা তোমরা স্কিপ করতে পারো। এবারে মেন যে কোশ্চেন আসবে, প্রোটনের ভর কত, ভর বা মাস 1.67 × 10⁻⁻24 গ্রাম। তারপরে কি, প্রোটনের চার্জ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রোটনের চার্জ কত। দেখো, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান। একটা ইলেকট্রনের যা চার্জ, একটা প্রোটনের সেই একই চার্জ। শুধু দেখো ইলেকট্রনের চার্জ কত, -4.8 × 10⁻⁻10 ESU ইন CGS ইউনিট, -1.6 × 10⁻⁻19 কুলম SI ইউনিটে। শুধু প্রোটন যখন লিখবে তখন এগুলো পজিটিভ চার্জ হবে, বাস হয়ে গেল প্রোটন থেকেই। আচ্ছা, প্রোটনের চিহ্ন কি? বলা হয় এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় 1H1। আমি আরেকটা জিনিস আগের ক্লাসে বলতে ভুলে গেছি, যে ইলেকট্রনের চিহ্ন কি। ইলেকট্রনের চিহ্নটা আমি এখানটায় লিখে দিলাম, -1E0। দেখো একটা মাইনাস চার্জ আছে এখানে। প্রোটন নিয়ে আমাদের হলো, প্রোটন নিয়ে আর কিছু কোশ্চেন আসবে না। এবার আসছি আমরা ইলেকট্রন। এরপর আমি দু একটা প্রবলেমও করাবো। নিউট্রন। ইলেকট্রন তো আমাদের হয়ে গেছে। নিউটন থেকে একটা খুব সুন্দর কোশ্চেন আসছে, পরে বলছি। নিউটন আবিষ্কার কে করেছিল? আর তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, দেখো ইলেকট্রন আবিষ্কার করলো জে টমসন, প্রোটন আবিষ্কার করলো রাদারফোর্ড। এই রাদারফোর্ড কিন্তু জে টমসনের ছাত্র। আবার এই প্রোটন যে আবিষ্কার করবে সেটা স্যাডউইক। এই স্যাডউইক হলো আবার রাদারফোর্ডের ছাত্র। দেখো জে টমসনের ছাত্র রাদারফোর্ড, রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক। এই উচ্চারণটা অনেক সময় চ্যাডউইকও করে। কবে আবিষ্কার করেছিল নিউটন? 1932 সাল নাগাদ। নিউটনের চার্জ কত? চার্জ অফ নিউটন, নিউটনের চার্জ হলো নিউটন নিস্তড়িত, অর্থাৎ নিউটনের চার্জ 0, নিউট্রাল, অর্থাৎ নিউট্রন না পজিটিভ না নেগেটিভ। নিউটনের ভর কত? একটা ইলেকট্রনের যা ভর, তার সঙ্গে 1837 গুণ করে দেবে। অর্থাৎ দেখো একটা ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻⁻24 গ্রাম। এইটার সঙ্গে তুমি 1837 গুণ করে দেবে,
যেটা হবে সেটাই নিউটনের ভর। এখান থেকে গুগলি রাউন্ডের কোশ্চেনটা আসবে, দেখো যে বলা থাকবে যে একটা নিউটন একটা ইলেকট্রনের কত গুণ ভারী, এই 1837 গুণ ভারী। এখান থেকে এই কোশ্চেনটা আসবে। আর একটা কোশ্চেন আসবে, খুব সুন্দর কোশ্চেন, নিউটনের ই বাই এম রেশিও কত? নিউটনের ই বাই এম রেশিও কত? আমি এই কোশ্চেনটা অনেকবার দেখেছি। অর্থাৎ ইলেকট্রনের অর্থাৎ চার্জ বাই মাসের রেশিও কত? ই বাই এম, ই বাই এম চার্জ বাই মাস। তো দেখো আমি যদি রেশিওটা করি, নিউটনের চার্জ কত? চার্জ 0, আর মাস যেটা আছে সেটা এই মাসটা, তাহলে উপরে তো 0, 0 ভাগ এম, তার মানে কত? ইনফিনিটি হয়তো নাকি? 0 বাই এম, এম ইনফিনিটি তো। সরি, এটা 0, ই বাই এম 0। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। নিউটন, এই হলো ইলেকট্রন, প্রোটন আর নিউটন নিয়ে ডিসকাশন। এর বাইরে আর কিছু কোশ্চেন আসবে না। এবার আমি একটা কম্পারিজন করব তোমাদের, একটা শর্টকাটে সামারি করব তোমাদের, যাতে তোমাদের পুরো জিনিসটা মাথায় থেকে যায়। এই সামারিটা তোমাদের খুব কাজে লাগবে। এখানে করছি দেখো ইলেকট্রন, এখানে করছি প্রোটন, এখানে করছি নিউটন। প্রথম কোশ্চেনটা দেখো আসলে চার্জের, তিনজনের মধ্যে কম্পারিজন হচ্ছে। চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম ইন এসআই ইউনিট। প্রোটনের চার্জ কত? এখানে একটা মাইনাস সাইন দেবে। প্রোটনের চার্জ সেম চার্জ, শুধু এখানে প্লাস সাইন থাকবে। 1.6 × 10⁻⁻19 কুলম। নিউটনের চার্জ কত? 0। মাস কত? ইলেকট্রনের মাস কত? 9.1 × 10⁻⁻24 গ্রাম। প্রোটনের মাস কত? 1.67 × 10⁻⁻, সরি এটা 28 হবে। আচ্ছা দেখো, আগের আমি ইলেকট্রনের মাস পড়ানোর সময় আমি জানি না এটা 24 বলেছিলাম কি 28, এটা কিন্তু 28 হবে। ভালো করে জেনে নাও, এটা 28 হবে। আমি আরেকবার লিখে দিচ্ছি, 9.11 × 10⁻⁻28। এটা কারেকশন করে নাও, আমি আগে ক্লাসে কি বলেছি আমার খেয়াল নেই। 9.11 × 10⁻⁻28 গ্রাম। প্রোটনের মাস কত? 1.6 × 10⁻⁻24 গ্রাম। নিউটনের মাস কত? এই ইলেকট্রনের মাস যা, তার সঙ্গে 1837 গুণ হবে। চিহ্ন কত? ইলেকট্রনের চিহ্ন কত? -1 E0। প্রোটনের চিহ্ন কত? 1H1। নিউটনের চিহ্ন কি? 0N1। ইলেকট্রনের আবিষ্কার কে করেছিল? টমসন। প্রোটন আবিষ্কার কে করেছিল? রাদারফোর্ড। নিউটন কে আবিষ্কার করেছিল? স্যাডউইক। স্যাডউইক আবিষ্কার করেছিল। টমসন কবে করেছিল? 1897। রাদারফোর্ড 1919। স্যাডউইক করেছিল 1932। তাহলে এই হলো কম্পারিজন, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন পর্যন্ত আমরা দেখো পেয়ে গেলাম যে পরমাণুর ভিতরে কি কি কণা আছে, অর্থাৎ পরমাণু কি কি উপাদান নিয়ে গঠিত। এইবারে করব যে
এই পরমাণুর যে উপাদানগুলো এইগুলো কিভাবে সজ্জিত আছে, কিভাবে বিন্যস্ত আছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, সেই জন্য একটা এক্সপেরিমেন্ট করবো আমরা। রাদারফোর্ড করেছিল এক্সপেরিমেন্টের নাম কি? রাদারফোর্ডের স্বর্ণপাত এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রে আলফা কণা এক্সপেরিমেন্ট বা স্বর্ণপাত পরীক্ষা। রাদারফোর্ড করেছিল এটা, রাদারফোর্ড। আবার এটা স্বর্ণকণা এক্সপেরিমেন্ট ছাড়া বলে আলফা কণা পরীক্ষা। কি স্বর্ণপাত পরীক্ষা বা আলফা কণা পরীক্ষা? দেখো এখানে একটা আলফা কণার স্রোত রাখা হয়েছিল, আর এখানে একটা সোনার পাতকে, খুব অল্প পুরু সোনার পাতকে এখানে রাখা হয়েছিল। আর এই সোনার পাতের বাইরে একটা জিঙ্ক সালফাইডের গোল একটা আস্তরণ রাখা হয়েছিল, একটা জিঙ্ক সালফাইডের একটা কভার এইভাবে রাখা হয়েছিল। সেখানে এটা হলো সোনার পাত, এটা হলো আলফা কণার সোর্স, আলফা কণা উৎস। এটা কি পাত, সোনার পাত, আর এটা হলো জিঙ্ক সালফাইডের পুরো আস্তরণ। কি আছে এটা? জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডের সংকেত জানো? ZnS। এই আলফা কণার সোর্স থেকে এখানে আলফা রশ্মিকে পাঠানো হচ্ছে, দেখো এইভাবেই গেল অনেক আলফা রশ্মিকে পাঠানো হলো। এই আলফা রশ্মিগুলো কি করবে এই পাতে গিয়ে পড়ার পরে, সেটাই হলো আমাদের পরীক্ষার বিষয়বস্তু। দেখো কিছু আলফা রশ্মি বেরিয়ে গিয়ে সোজা এই পাতে চলে যাবে, মানে জিঙ্ক সালফাইডের আস্তরণ এই পাত ভেদ করে চলে যাবে। আর কিছু আলফা রশ্মি 180 ডিগ্রি বা তার থেকে কম কোণে বেঁকে গিয়ে ফিরে আসবে, রিফ্লেক্ট হয়ে আসবে। দেখো কিছু আলফা রশ্মি ফিরে আসছে, কিছু আলফা রশ্মি ফিরে আসছে। এই হলো এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্ট থেকে কি কি সিদ্ধান্ত এলো দেখো। আর সেই এক্সপেরিমেন্ট থেকে মডেল দিয়েছিল, সেই মডেলটা কি দিল? কি কি সিদ্ধান্ত আসা গেল এই এক্সপেরিমেন্ট থেকে? দেখো সিদ্ধান্ত এলো যে যেহেতু কিছু রশ্মি সোজা বেরিয়ে চলে গেল, তার মানে তাদের গতিপথে কোনো বাধা ছিল না, তারা কোনো বাধা পায়নি, সেই জন্য তারা সোজা বেরিয়ে চলে গেছে। অর্থাৎ বাধা পায়নি মানে কি? নিউক্লিয়াসের সেই অংশটা ফাঁকা আছে, তবেই তো বাধা পায়নি। সরি, নিউক্লিয়াস না, পরমাণুর কারণ নিউক্লিয়াসের কোনো অংশ ফাঁকা নেই, প্যাকটা প্রোটন এবং নিউট্রন দিয়ে নিউক্লিয়াস প্যাকটা। যেহেতু এই রশ্মিগুলো ভেদ করে চলে গেছে, তার মানে পরমাণুর এই অংশগুলো ফাঁকা। তাহলে সিদ্ধান্ত একই হলো যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, কারণ বেশিরভাগ রশ্মি ভেদ করে চলে গেছে। তাহলে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা বা ভয়েড। 2 নম্বরে সিদ্ধান্ত কি এলো? দেখো কিছু রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে এসেছে। এ দেখো একটা রশ্মি ফিরে এসেছে, আবার একটা রশ্মি ফিরে এসেছে, দেখো এইদিকেও ফিরে এসেছে, এইদিকেও ফিরে এসেছে। তাহলে এর দ্বারা কি বলা যায়? যে এখানে নিশ্চয়ই কিছু ছিল, কিছু পার্টিকেল, কিছু কণা ছিল, যার দ্বারা প্রতিফলিত হয়ে তারা ফিরে এসেছে। তার মানে পরমাণুর কেন্দ্রে
কিছু জায়গা জুড়ে কোনো পার্টিকেল আছে যাদের দ্বারা প্রতিফলিত হয়ে এই রশ্মিগুলো ফিরে এসেছে, অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান আছে। পরমাণুর কেন্দ্রে একটা বেশিরভাগ অংশ জুড়েই পরমাণুর কেন্দ্রে বেশিরভাগ অংশ জুড়েই একটা ধনাত্মক আধান আছে। আচ্ছা, এটা ধনাত্মক আধান কেন বললাম? দেখো, এখান থেকে যে রশ্মিগুলো এদিকে যাচ্ছিল, সেই রশ্মিগুলো কি রশ্মি পাঠানো হয়েছিল জানো তো? আলফা রশ্মি। এই আলফা রশ্মিগুলো পজিটিভ চার্জ মুক্ত। তাহলে পজিটিভ চার্জ যদি রিফ্লেক্ট হয়ে ফিরে আসে, তার মানে এখানে একটা পজিটিভ চার্জই থাকতে হবে, তবে সেটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে। সেটা পজিটিভ চার্জ, যার দ্বারা রিফ্লেক্ট হয়ে ফিরে এসেছে তারা পজিটিভ চার্জ। দেখো, আমি এখানে লিখেছি ধনাত্মক আধান দ্বারা রিফ্লেকশন হয়েছে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে একটা নির্দিষ্ট অংশ জুড়ে ধনাত্মক আধান আছে। আর কি, দেখো এই আলফা রশ্মিগুলো যেহেতু ফিরে এসেছে, আমি একটা এক্সপেরিমেন্ট বলছি। একটা মনে করো বড় বল আছে, বড় বল, তাতে আমি ছোট ছোট বল নিয়ে হিট করছি। ওই বলটা যদি বড় হয় সাইজে অনেকটা, তবেই কিন্তু আমি যেই বলগুলো দিয়ে হিট করছি সেই বলগুলো রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে। আর যদি ওই বলটা ছোট হয় আর আমি যেই বলগুলো দিয়ে হিট করছি সেই বলগুলো বড় হয়, তখন ওই বলগুলোকে সরিয়ে দিয়ে আমার বলগুলো পাস করে চলে যাবে। কিন্তু এখানে কি, এরা তো রিফ্লেক্ট হয়ে ফিরে এসেছে, মানে আমি যেই বলগুলো ছুঁড়েছি সেগুলো রিফ্লেক্ট হয়ে ফিরে এসেছে। তার মানে এখানে যেই কণাগুলো আছে সেইগুলো এই আলফা রশ্মির কণাগুলোর থেকে সাইজ অনেকটা বড়, তবেই তো ফিরে আসবে না। এখানে যেইগুলো দ্বারা এরা প্রতিফলিত হয়ে এসেছে, যেই কণাগুলো দ্বারা প্রতিফলিত হয়ে এসেছে, সেই কণাগুলোর সাইজ অনেকটা বড়, অনেকটা ভর বেশি, সাইজ না ভর অনেকটা বেশি। সেই জন্যই এই আলফা রশ্মিগুলোকে প্রতিফলিত হয়ে ফিরিয়ে দিতে পেরেছে। অর্থাৎ ধনাত্মক আধান আছে আর লার্জ মাস আছে। তাহলে এই পয়েন্টটাকে আমি পুরোটা যদি একটু সামারি করে বলি, যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানযুক্ত আধান আছে, এবং সেই আধানগুলো খুব বেশি পরিমাণ আধান দেন দ্য চার্জ অফ এ আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলের যা আধান, তার থেকে এই আধানগুলোর মান অনেকটা বেশি। তাহলে দুটো কনক্লুশন হয়ে গেল। 3 নম্বর কনক্লুশন দেখো, যে নিউক্লিয়াস তো আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে। ঠিক কেমন ভাবে ঘুরছে ইলেকট্রনগুলো আমরাই দেখাচ্ছি। আচ্ছা, এখানটায় দেখাতে হবে। এখানটায় যদি নিউক্লিয়াসটা হয়, নিউক্লিয়াসটা আমরা অলরেডি বলে দিচ্ছি, এই যে নিউক্লিয়াস, এটা হলো সেই নিউক্লিয়াস। এর চারিদিকে বিভিন্ন কক্ষপথে এই ইলেকট্রনগুলো ঘুরছে। এগুলো তো আছে ইলেকট্রন, এইগুলো আছে ইলেকট্রন। এইগুলো আছে ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রনের চার্জ কত? নেগেটিভ আমরা বলেছি। সুতরাং এই আর মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, এটা ধনাত্মক চার্জ আমরা বলে দিয়েছি, এটাকে প্রুফ করা হয়ে গেছে। তো এই ধনাত্মক আর এই ঋণাত্মক চার্জ, এই দুটো চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে। এই অ্যাট্রাকশনের ফলে এই নিউক্লিয়াসগুলো এই ধনাত্মক চার্জের দিকে ছুটে আসতে চেষ্টা করবে। এইদিকে আসার টেন্ডেন্সি আছে নিউক্লিয়াসের দিকে, কেন্দ্রের দিকে। আবার অন্যদিকে দেখো, এই ইলেকট্রনগুলো যেহেতু রাউন্ড করছে, ঘুরছে, তাদের কিন্তু একটা বহির্মুখী বল আছে, তারা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এইদিকে বহির্মুখী বল আর এই কেন্দ্রের নিউক্লিয়াসের দিকে যে আকর্ষণ বল, সেই দুটো বল পরস্পরকে প্রশমিত করবে, এবং ইলেকট্রনগুলো এখানে যেমন ঘুরছে ঠিক সেই রকমই ঘুরবে। যেমন মনে করো, আমরা এই হাতে একটা দড়িতে যদি একটা কোনো বস্তু বেঁধে যদি এরকম করে ঘোরাই, দেখবে আমাদের হাতে তো একটা টান পড়ে, কারণ ওই বস্তুটা বাইরে বেরিয়ে যেতে চেষ্টা করে, আর আমরা ঘোরাই এইভাবে। ঠিক সেই রকম ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ আর এই প্রোটনগুলো পজিটিভ চার্জ, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, সেই জন্য ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যেতে পারবে না। তাহলে কি হলো এখানে, যে বাইরে ইলেকট্রনগুলো বাইরে কক্ষপথে ঘুরছে, কক্ষপথে ঘুরছে।
এই পয়েন্টটাকে যদি আমি ভালো ভাষায় লিখি, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। তাহলে এই হলো রাদারফোর্ডের মডেল। একটা কথা বলে দিই, এই যে রাদারফোর্ডের মডেল, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় তেমন আসবে না, তোমরা এই ক্লাসটাই দেখে নেবে আলাদা করে, এটার জন্য বই পড়ার দরকার নেই। আমি রাদারফোর্ডের পরীক্ষার আগে পর্যন্ত যেইগুলো বলেছি, অর্থাৎ এই স্লাইডটার আগে যেইগুলো বলেছি সেইগুলো তোমাদের সব পরীক্ষাতে আসবে। বলো, এবারে এই রাদারফোর্ডের মডেলের কিন্তু কিছু ত্রুটিও ছিল, অর্থাৎ কিছু লিমিটেশন ছিল। সেই ত্রুটিগুলো কি? রাদারফোর্ড মডেলের ত্রুটি কি? ক্লাসটা খুব বড় হয়ে যাচ্ছে, আমি শর্টে বলে দিচ্ছি। ত্রুটি কি? ত্রুটি এক, তোমাদের এটা পরীক্ষায় লাগবে না অনেকেই, ফর ইনফরমেশন ফর নলেজের জন্য এটা করতে পারো। ত্রুটি হচ্ছে, দেখো রাদারফোর্ড বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারিদিকে ঘোরার সময়তে শক্তি বিকিরণ করবে। এটা নিউক্লিয়াস, এই চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরার সময়তে শক্তি বিকিরণ করবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো যখন শক্তি বিকিরণ করবে তখন এদের শক্তি কমে যাবে। শক্তি কমে যাওয়ার ফলে এই ইলেকট্রনগুলোর বেগ কমে যাবে, এবং বেগ কমে যাওয়ার ফলে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ধারে এসে পড়ার কথা, কিন্তু পড়ে না। কিন্তু তা কি আদৌ হয়? সেটা তো হয় না। তার মানে রাদারফোর্ড যে মডেল বলেছিল সেখানে এটা একটা ত্রুটি। দুইয়ে কি? রাদারফোর্ড বলেছিল এই ইলেকট্রনগুলো নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করবে। অর্থাৎ যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে আমাদের হিসেব মতো নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। নিরবিচ্ছিন্ন বর্ণালী, এই ইলেকট্রনগুলো যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে আমরা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো, বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু আমরা প্রকৃতপক্ষে এই কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই না, আমরা পাই রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। সুতরাং রাদারফোর্ড মডেলের এই দুটো ত্রুটি, এই ত্রুটি দুটো তোমাদের না পড়লেও হবে, তোমাদের তেমন পরীক্ষাতে আসে না এখান থেকে কোশ্চেন, আমি অনেকটা স্টাডি করেছি। এরপরে আমরা আসি রাদারফোর্ড মডেলের এই দুটো ত্রুটিকে সংশোধন করার জন্য বোর কিছু তথ্য দিয়েছিল। বোরের মডেল, বোর তিনটে থিওরি বলেছিল। কি সেই তিনটে থিওরি? এক, আমি তিনটে থিওরি একবার বলে দিচ্ছি, তোমরা না বললে হবে। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো কক্ষপথে পরিভ্রমণ করবে। কোন ব্যাসার্ধের কক্ষপথে পরিভ্রমণ করবে? সেই সমস্ত ব্যাসার্ধের কক্ষপথে পরিভ্রমণ করবে যাদের ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে কিভাবে লেখা হয়? এল দিয়ে। এল মানে কত? এম ভি আর। এই এম ভি আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই 2 পাই হবে। আমি যদি আরেকবার বলি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো কক্ষপথে পরিভ্রমণ করবে। কোন ব্যাসার্ধের কক্ষপথগুলোকে পরিক্রমণ করবে? কোন ব্যাসার্ধের? সেই সমস্ত ব্যাসার্ধের কক্ষপথেই পরিক্রমণ করবে যাদের ক্ষেত্রে তাদের কৌণিক ভরবেগের মান এইচ বাই 2 পাই এর মাল্টিপিল হবে, অর্থাৎ এন গুণিতক হবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথগুলোতে পরিভ্রমণ করবে তাদের কৌণিক ভরবেগ এইচ বাই 2 পাই এর মাল্টিপিল হবে। আর দুই কি? এই কক্ষপথগুলোতে ঘোরার সময়তে ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বর্জনও করবে না, অর্থাৎ ইলেকট্রনগুলোর শক্তি ফিক্সড থাকবে। শক্তি শোষণ
বা বর্জন, কোনোটাই হবে না। এই কক্ষপথগুলোতে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বর্জনও করবে না। 3 কি? 3 হলো, দেখো এটা নিউক্লিয়াস, এর চারিদিকে এইগুলো কক্ষপথ, এইগুলো কক্ষপথ ইলেকট্রন আছে। দেখো বলছি এই কক্ষপথগুলো থেকে এই কক্ষপথে যদি ইলেকট্রন আসে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে, আর যদি এই কক্ষপথগুলো থেকে এই কক্ষপথে আসে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। আবার বলছি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যদি ইলেকট্রন আসে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করবে, আর এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে আসে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। দ্যাটস অল অ্যাবাউট পরমাণু মডেল। এটা প্রথম ক্লাস হলো, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। দ্যাটস অল টুডে। আর ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি আশা করছি তোমাদের জেনারেল সায়েন্স, কেমিস্ট্রি আর ফিজিক্সের উপর আমি কমপ্লিট কোর্স নিয়ে আসবো। দ্যাটস অল টুডে।